আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে। আমি রানা স্যার। আজকে ক্লাস নেব গাণিতিক যুক্তির সরল দ্বিঘাত সমীকরণ, অভেদ, শব্দ সমস্যা, গড়, এগুলো, এবং ক্লাস নম্বর হচ্ছে 8। তো আমরা দ্রুত চলে যাব ক্লাসে। আসলে কি কি আমাদের ক্লাসে আছে আগে সেই সম্পর্কে একটু বলি। এখানে অলরেডি বলে ফেলেছি, অলরেডি বলে ফেলেছি। এর মধ্যে কলেজদের জন্য এবং স্কুলদের জন্য দুটাই মিক্সড আছে, এবং আরেকটি আছে গড়। গড়টা কিন্তু আবার কাদের আছে জানি না, তবে সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক না, প্রতিষ্ঠান প্রধানদের জন্য, স্কুলের জন্য এটা আছে। আচ্ছা, আমরা প্রথমে সরল সমীকরণটা জেনে নেই। সরল সমীকরণটা আসলে কি? সরল সমীকরণ জানলে দ্বিঘাত সমীকরণটা অনেকটা হয়ে যাবে। তারপরে বলি, সরল সমীকরণটা এরকম: অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। তার মানে একঘাত বিশিষ্ট সরল সমীকরণ, একটা ঘাত, যার ঘাত থাকবে এক, সেরকম যদি হয়, ঠিক আছে। এই যে একটি ধরলাম এক্স প্লাস 1 সমান 2, এরকম একটা নিলাম আর কি। আচ্ছা, সমীকরণের চলকের একঘাত, এখানে আছে চলক হচ্ছে এক্সটা আছে চলক, আর এর ঘাত হচ্ছে এক। কোনো কিছু না থাকলে ঘাত সবসময় এক থাকে। আর যদি এখানে 2 থাকতো তাহলে 2 ঘাত হতো। একই রকম এখানে যদি 3 থাকতো তাহলে 3 ঘাত হতো, এরকম। এটা হচ্ছে এক কথা কি, অজ্ঞাত রাশি বা চলক। এই অজ্ঞাতটা বলতেই হচ্ছে এক্সকে বুঝিয়েছে, অজানা, এর মানটা আমাদের জানা নেই। এইটাই হচ্ছে, এটা একটা সমীকরণ, উদাহরণ দিয়ে রাখলাম। এখন সরাসরি আমরা প্রশ্নে চলে গেলাম যে এই সরল সমীকরণের প্রশ্নগুলো কি কি থাকতে পারে। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। এটা হচ্ছে সরল সমীকরণের সূত্র, ওই অধ্যায় থেকে অঙ্ক। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা একটি প্রশ্ন, আমি বাছাইকৃতভাবে নিয়েছি। অনেকগুলো প্রশ্ন আছে, সব প্রশ্ন নিয়ে আলোচনা করা তো ঘন্টার মধ্যে সম্ভব না। এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই বাছাই করেছি। এখন এই জায়গাটা বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। তাহলে ক্রমিক বলতে আসলে পরপর বোঝাই, তাহলে ওই সংখ্যাটি হবে হচ্ছে পরপর সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা বলতে আমরা সবসময় জানি কি 1 2 3 4 5 এই জাতীয় সংখ্যাগুলো, এখান থেকে শুরু করে এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমার এইটাই থাকবে যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তার মানে পরপর ওই স্বাভাবিক সংখ্যা ক্রমিক, এবং লাস্টে কি এখানে বলেছে জোড় বলেছে, তার মানে আমরা এই জোড় সংখ্যাটি নেব। তাহলে আমরা যদি ধরি এখানে যে প্রথম জোড় সংখ্যাটি বা প্রথম সংখ্যাটি নিলাম, প্রথম সংখ্যাটি সমান এক্স যদি ধরি, তাহলে পরবর্তী জোড় সংখ্যাটি কত হবে? অবশ্যই তার সাথে 2 যোগ হবে, কেননা জোড় সংখ্যা সবসময় এভাবে হয়, 2 2 2 2 পরপর হয়। তাহলে এখানে আমি লিখব যে পরের সংখ্যাটি সমান এক্স প্লাস 2 দিয়ে দেব, কেননা এটা হচ্ছে জোড় সংখ্যা, এক সংখ্যা পরে হবে। এখন বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। এখানে প্রশ্ন মতে দিয়ে আমরা দিতে পারি, এটা ডিটেলস অঙ্ক করলাম। এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 30। এখন এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2x সমান 30 মাইনাস 2, বা 2x সমান 28, বা x সমান হচ্ছে 28/2। অতএব x সমান হচ্ছে কত, একটা সংখ্যা আমরা কত পাইলাম, 14 পাইলাম। এখন বলছে সংখ্যা দুইটি কত। একটা সংখ্যা 14 পাইলে, এই যেখানে 14 পেয়েছি, এবার পরের সংখ্যাটি, একটি সংখ্যা আমরা পেয়েছি কত, 14, পরের সংখ্যাটি হচ্ছে 14 প্লাস 2, তার মানে এটি হবে হচ্ছে 16। তাহলে সংখ্যা দুইটি হচ্ছে 14 এবং 16। এখন আমার এখানে প্রশ্ন ছিল দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। এবার আমরা 14 আর 15 যোগ করলে 30 হচ্ছে, তার মানে আমাদের অঙ্কটি ঠিক হয়েছে। আচ্ছা, কোনো আমার অঙ্ক সমস্যা হলে আপনারা অবশ্যই চ্যাট বক্সটা খোলা রাখবেন, যেতে পারি। তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 বলেছে। এবারে একই অঙ্ক, কিন্তু বিজোড় সংখ্যা এবং তিনটি, তার মানে সংক্ষিপ্ত আকারে আমরা ধরতে পারি যে প্রথম সংখ্যাটি একটা পারলে বাকিগুলো পারা যাবে। প্রথম সংখ্যাটি এক্স। আচ্ছা, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি কত? এখানে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার মানে সেই একই রকম আরেকটার পর আরেকটা 2 2 করে পার্থক্য হবে, কেননা ক্রমিক বিজোড় সংখ্যাগুলো 1 3 5 এরকম 2 2 করে পার্থক্য হতে থাকে। এবং তৃতীয় ক্রমিক সংখ্যাটি হবে হচ্ছে এক্স প্লাস 2 প্লাস 2, তার মানে এইটা যদি আমরা যোগ করি তাহলে একবারে হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস 4, এটা দিয়ে দিলাম। এখন বলছে
সংখ্যা তিনটি যোগফল হচ্ছে 27। এবার এটা ক্যালকুলেশন করলে গত অঙ্কের মতো হয়ে যাবে x+2 + x+4 = কত 27। এখন এটা ক্যালকুলেশন করব 1 2 3 3x, তারপর এটা যোগ করলে হয় 6 সমান 27 বা 3x সমান 27 মাইনাস কত 6 বা 3x সমান 21, অতএব x সমান কত 3, x সমান হচ্ছে 7। ওকে, 3 7 21। আচ্ছা, প্রথম সংখ্যাটি আমরা পেয়ে গেছি, এখানে লিখে দিলাম। হ্যাঁ, প্রথম সংখ্যাটি পেয়েছি কত 7, হয় নাকি দেখি। তারপরেরটা হচ্ছে 7 + 2 সমান 9, তারপরেরটা হচ্ছে 7 + 4 সমান 11, তার মানে হচ্ছে 7, তারপরে বিজোড়টা হচ্ছে 9 এবং তারপরে এটা হচ্ছে 11। আমার ওখানে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল এবং তিনটি সংখ্যা যোগ করলে 20 27। হ্যাঁ, ঠিক আছে, তার মানে অঙ্কটি হয়েছে। এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে এবং আপনাকে এই ক্যালকুলেশনগুলো মনে মনে করতে হবে, মনে মনে করতে হবে, সেই প্র্যাকটিসগুলো আপনাকে রাখতে হবে। আমি এটা ডিটেলস করে দেখালাম জাস্ট যে এরকম হয়। ওকে, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? এই অপশন দেওয়া থাকবে না, অপশন থেকেই বোঝা যাবে এই অঙ্কটা। অপশন থেকেই বোঝা যাবে যে একটি কলমের দাম যত টাকা, আমরা ধরি যে কলমের দাম কত টাকা তো জানি না, কলমের দাম ধরে নিলাম কত, কলমের দাম সমান এক্স টাকা। হ্যাঁ, এক্স টাকা। তাহলে কি বলছে, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। তাহলে একবারে কি প্রশ্ন মতে দিতে পারি কি, তা থেকে 2 টাকা কম হলে এক্স - 2 হলে হতে হচ্ছে 10 টাকা বা এক্স সমান হচ্ছে 12। এই যে, তার মানে কলমটির দাম কত 12 টাকা হয়ে গেল। এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলো মুখে মুখে করতে হবে। আচ্ছা, কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে, আমরা সংখ্যাটি কত জানি না, সেজন্য আমরা অজানা সংখ্যাটি ধরে নেব হচ্ছে অজানা সংখ্যাটি। অজানা সংখ্যাটি হচ্ছে কত এক্স। তাহলে কোনো সংখ্যা 4 গুণের সাথে, সংখ্যাটির 4 গুণ সমান 4x। এখন প্রশ্ন মতে দিতে পারি, প্রশ্ন মতে হচ্ছে কোনো সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে 4x + 3 যোগ করলে হবে কত 23। এবারে 4x সমান 23 মাইনাস কত 3, 4x সমান হচ্ছে কত 20, x সমান হচ্ছে 5, 4 5 20, x সমান হচ্ছে 5 পাইলাম। এবারে বলছে যে কোনো সংখ্যার, এই সংখ্যাটি কত, ওই সংখ্যাটি হচ্ছে কত 5, যেখানে 5 হয়ে গেল। হ্যাঁ, এই জাতীয় অঙ্কগুলো মুখে মুখে করার একটু কৌশলটা শিখতে হবে। এর আদার্স মানে সংক্ষিপ্ত আকারে করার ওইরকম কোনো কৌশল না, এটা আপনাকে মনে মনে ক্যালকুলেশন করে ফেলতে হবে এগুলো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবারে এখানে একটি সংখ্যা বলছে, আসলে এইগুলো সরল সমীকরণ। হ্যাঁ, ঠিক আছে। 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। আচ্ছা, পূর্ব রাশি বলতে এখানে বলছে 2। হ্যাঁ, পূর্ব রাশি হচ্ছে 2 আর উত্তর রাশি আছে 3। তাহলে পূর্ব রাশির সাথে কত যোগ করতে হবে, সাথে কত যোগ করলে, সেই কতটা আমরা জানি না, আমরা যোগ করব হচ্ছে যোগ করতে হবে। এখানে ধরে নিলাম যে ধরি যোগ করতে হবে, যোগ করতে হবে কত এক্স, এক্স যোগ করতে হবে। তাহলে একবারে কি প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এরকম লিখতে পারি 2 + x = কত 3 সমান, ওই যে ওখানে আছে কত 5:1 হবে, বলছে না 5:1 হবে। কত যোগ করলে আমরা জানি না কত, সেজন্য সেটা ধরে নিলাম হচ্ছে এক্স যোগ করলে। এখন এটা আমরা করব এরকম 2 + x/3 সমান 5/2। একবারে আমরা যদি এই লাইন লিখতাম কোনো সমস্যা হতো না, সেটাও হতো, কিন্তু এখানে অনুপাত বলছে, অনুপাত একটি ভগ্নাংশ, সেটা আমরা আগে থেকে জানি, এজন্য এটা লিখলেই সমস্যা নেই। বা এবারে এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে হয় 4x + 2x সমান 3 5 15 বা 4x আর 2x আছে একবারে 6x হয়ে যায়। তাহলে কত আছে 5। অঙ্কটি কি হলো ক্যালকুলেশন? পয়েন্ট আসছে কেন? আচ্ছা, 2x অনুপাতের পূর্ব রাশির সাথে 2x যোগ করলে তার মানে 3, ঠিকই আছে 5/3। এবারে 3 5 15 4 2, তাহলে এটা ওই যে এখানে x দিয়েছি, এখানে তো x নাই,
এখানে আছে 2 দুগুণে 4। এইবার হবে, ঠিক আছে। এবারে বা 2x সমান 15 মাইনাস কত হবে 4, বা 2x সমান সেই একই অবস্থা, তো 11 হয়ে গেল। তাই একই অবস্থা 2 3 2x 3 + 15 4x + 2x, তার মানে এটা হচ্ছে এবারে 2x 15 মাইনাস 4 বাদ দিলে হয় 11। অতএব x সমান হচ্ছে এক লাইন করি, বা x সমান হচ্ছে 11/2 সমান 5.5, আর কত যোগ করলে 5.5, অথবা এত যোগ করলে হবে। আচ্ছা ঠিক আছে, 5/1। আচ্ছা 5/1 হয়েছে স্যার, আমার যে হচ্ছে 11 এত 5/1, আপনার হলো 5/1। তাহলে আমার ভুল গেছে কোথায়? পূর্ব রাশির সাথে যোগ করতে হবে, কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। 5:1, ও আচ্ছা, এবার বুঝেছি স্যার। এই জন্য 5/1 হবে। অঙ্ক এক জায়গায় একবার লিখতে ভুল হয়ে গেলে সেটা ঝামেলা বেঁধে যায়। এবারে হয়ে যাবে 2 + x সমান 15। এবারে x সমান হচ্ছে এত -2, x সমান 13। এবারে হয়ে গেলে x সমান 13। হ্যাঁ ঠিক আছে, এবারে ঠিক আছে তাই না স্যার? 5/1 হবে। ওকে ঠিক আছে। যাই হোক, ক্যালকুলেশনটা এরকম হবে যে আমার মেন বোঝার বিষয়টা হচ্ছে যে পূর্ব রাশির সাথে আমাকে x যোগ করতে হবে। x যোগ করলে এবারে ওইটা অনুপাত আকারে ক্যালকুলেশন করলে যা হবে, সংখ্যা যে এরকমই আসবে এরকম তো না, যে কোনোভাবে নিয়মটা আমাদের জানলেই হবে। আচ্ছা, এবারে 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। আসলে 1 চলক বিশিষ্ট সরল সমীকরণ আমরা দেখেছি এরকম যে x প্লাস, আমি যে কোনো একটা ধরে নিয়েছিলাম 5 সমান 10 এরকম ধরে নিয়েছিলাম। এবারে বলছে 2 চলক বিশিষ্ট, আচ্ছা এটা হচ্ছে কি 1 চলক বিশিষ্ট ধরেছিলাম তাই না, 1 চলক বিশিষ্ট সরল সমীকরণ দিয়েছিলাম। আর এই জায়গাটা বলছে 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ, তার মানেটা x প্লাস y সমান কোনো কিছু একটা দিলাম 5। এটা হচ্ছে 2 চলক, এখানে x একটি চলক, y একটি চলক। এই যে 2 চলক আছে না, দুইটার মান বের করতে হবে। এইটাই হচ্ছে 2 চলক, এবং 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ হচ্ছে এরকম। আচ্ছা, এর উপরে যদি আবার 2 থাকতো তাহলে কি হতো, সে দ্বিঘাত হয়ে যেত। আচ্ছা দ্বিঘাতের দিকে আমরা যাচ্ছি না, একটু পরে যাব সেখানে। এখানে আপাতত হচ্ছে x প্লাস y সমান 5, এটা হচ্ছে 2 চলক বিশিষ্ট সমীকরণ। আর এই সমীকরণটাই যদি আবার আমি এখানে লিখেছি সহজ সমীকরণ, যদি আর একটা দিই এরকম, তাহলে সেটা হচ্ছে সহজ সমীকরণ হয়ে যাবে। এই জন্য যে দুইটা সমীকরণ থাকলে সহজ সমীকরণ এবং এর অসংখ্য মানের জন্য অথবা নির্দিষ্ট মানের জন্য এরকম আমি যাচ্ছি সেখানে, সেইগুলো হলে এর মানগুলো সত্য হবে বা সিদ্ধ হবে। আচ্ছা, এই অঙ্কগুলোতে কোন মানের জন্য আসলে এগুলো সিদ্ধ হয়, কয়টা মানের জন্য সিদ্ধ হয়, এইগুলোই পরীক্ষাতে আসে অনেক সময়, আমরা সেগুলো দেখব। এখানে দেখি এখন এতক্ষণ যেটা বললাম যে 2 চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ, সেটা হচ্ছে একটি চার্ট আমি এখানে তুলেছি ক্লাস 9-10-এর, এখান থেকে প্রশ্নগুলো অনেক সময় চলে আসে। এখন দেখুন এখানে এই জায়গাটা লেখা আছে এরকম যে এইভাবে আছে, আমি এখানে একটু দেখাই। a1x প্লাস b1y সমান c1, এর অর্থটা হচ্ছে x এর সাথে একটি সহগ আছে, আবার y এর সাথে একটি সহগ আছে, আর এটা হচ্ছে সরাসরি c1টা হচ্ছে সরাসরি ধ্রুবক। এইরকম 3টা পদ আছে এই সমীকরণে। এখন একটি সমীকরণ 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে কত 2 নম্বর, এরকম 2টা সমীকরণ থাকবে। এই সমীকরণে 2টা চলকে x এবং y এর চলকের মধ্যে এই সম্পর্কগুলো থাকলে, এখানে বলছে সহগ ধ্রুবক পদ তুলনা, এই পদগুলোর মধ্যে যেরকম সম্পর্ক থাকবে সেটা নির্ভর করবে এই যে এই 3টার উপরে। এই 3টার উপরে নির্ভর করে এর অঙ্কের উত্তর, এটিকে সামঞ্জস্য এবং সমাধান আছে কয়টি, এবং নির্ভরশীল কি নির্ভরশীল না একটা অপরটির উপরে, সেইটা নির্ভর করবে এর উপরে। এখন আমরা 1 নম্বর অঙ্কটা দেখি, 1 নম্বর অঙ্কটা দেখলে বাকিগুলো বুঝে যাব। 1 নম্বরটা এরকম বলছে যে a1x প্লাস b1y সমান c1। আচ্ছা এবারে বলছে a2x প্লাস b2y সমান এখানে কি c2 বলছে, এরকম আছে দুটি সমীকরণ। এখন আমরা করব
যে জাস্ট তুলনা করব প্রথম 1 নম্বরটা যেটা আছে এটাই জাস্ট তুলনা করব হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগগুলোর তুলনা করব। তাহলে এক্স এবং ওয়াই এর সহগগুলো যদি আমরা তুলনা করি, দেখুন তো এক্স এর সহগটা কি আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা উপরে রাখবো, এটা নিচে রাখবো, এখানে যেমন রেখেছে। তাহলে এটা হচ্ছে a1 বাই, এবার নিচেরটা কি আছে, এটাও কিন্তু এক্স, এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, a2। আচ্ছা, এবারে সমান দিলাম, এই সহগগুলোর তুলনা আসলে কি হবে। এবার এটা এখানে দিলাম হচ্ছে b1 আর এখানে দিলাম হচ্ছে b2। এই পদ দুইটা, এই এক্সের তুলনা এবং ওয়াইয়ের তুলনা ভগ্নাংশ আকারে এটা করে যদি মাঝখানে এটা অসমান হয়, মানে এই পদ দুইটা যদি অসমান হয় তাহলে এই সম্পর্কটা আমাদের হবে, এইগুলো হবে। আর যদি সমান হয় তাহলে আবার 1 নম্বরে থাকবে না। দেখুন এখানে যদি সমান হয়ে যায় পরেরটা আবার ধ্রুবকটাও সমান হবে, তাহলে 2 নম্বর লাইন হবে। আর 3 নম্বর লাইনটা আবার ধ্রুবকটা অসমান হবে। তার মানে বললাম যে একটা বুঝলে বাকিগুলো বোঝা যাবে। তাহলে এই এক্স এবং ওয়াই এর পদগুলোর মান যদি এইভাবে থাকে, অসমান হয়, সেই ক্ষেত্রে এটি সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং একটি মাত্র সমাধান থাকবে। জাস্ট এগুলো মনে রাখবেন। হ্যাঁ, যেটা সামঞ্জস্য মানে কি, সামঞ্জস্য মানে কি, একটি অপরটির উপর নির্ভরশীল আছে এবং একটি মাত্র সমাধান থাকবে। সামঞ্জস্য বলতে এর মানগুলো অ্যাকোরেট আর কি। আর অনির্ভরশীল মানে একটা আরেকটার উপরে নির্ভরশীল না থাকলেও চলবে, আছে হচ্ছে একটি মাত্র সমাধান। সমাধান থাকবে এক্স এবং ওয়াই এর, এক্স এর একটি মান থাকবে, ওয়াই এর একটি মান থাকবে, এই। আর 3 নম্বরটার ক্ষেত্রে এরকম বলছে, একটা খেয়াল করো, দেখুন যে একই রকম এই জায়গাটায় হবে হচ্ছে অসমান, অসমানের জায়গায় হবে হচ্ছে সমান, সমান। এবং এই সি পদ, এই সি পদ আছে না, এই সি পদটাও যদি আমরা নেই c1 বাই c2, এটা বলতে ধ্রুবপদ। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 সংখ্যাগুলোকে ধ্রুবপদ বলা হয়, অনেক সময় সি দ্বারাও ধ্রুবপদ প্রকাশ করা হয়। তার মানে এখানে আমরা ধরে নেব যে সংখ্যাগুলোই আসবে। এইটাও যদি সমান হয় সেই ক্ষেত্রে আসবে সামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান থাকবে অসংখ্য। তার মানে আপনাকে এরকম একটা প্রশ্ন দেবে, যে কোনো একটি প্রশ্ন দেবে, এই সমীকরণ দুইটা দিয়ে বলবে যে এটিকে সামঞ্জস্য অথবা নিচের কোনগুলো সত্য, এরকম প্রশ্ন আসবে, যেহেতু মাল্টিপল চয়েস আমাদের প্রশ্ন আসে। তাহলে 3 নম্বরটা থাকলে অবশ্যই সামঞ্জস্য, নির্ভরশীল আর সমাধান থাকবে অসংখ্য। আর ঠিক একই রকম 2 নম্বরটা আর 3 নম্বরটা এরকম, এই ধ্রুব পদটা যদি অসমান হয়, এই দুটো ঠিকই থাকবে। ধ্রুব পদটা যদি অসমান হয় তাহলে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান এর নেই, এর কোনো সমাধান নেই, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই 3টা জিনিস মনে রাখবেন, যে যখন এক্স এবং ওয়াই এর এটা হচ্ছে অসমান হয় তখন হচ্ছে সামঞ্জস্য, অনির্ভরশীল, সমাধান আছে একটি মাত্র, এবং প্রত্যেকটা যদি সমান হয় তাহলে সামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান আছে অসংখ্য, সমাধান আছে অসংখ্য। আর পরেরটা হচ্ছে যদি এক্স এবং ওয়াই এর পদের তুলনা করলে এটা যদি সমান হয় এবং ধ্রুব পদটা যদি অসমান হয় তাহলে অসামঞ্জস্য, অনির্ভরশীল কোনো সমাধান থাকবে না। এটা আমরা জাস্ট মনে রাখবো। এবারে খেয়াল করে দেখুন, এই জাতীয় অঙ্ক এরকম আপনাকে এরকম একটা সমীকরণ দেবে এবং বলবে যে নিচের কোনগুলো সত্য। আর সত্যগুলো বলতে এখানে কি, নির্ভরশীল, অনির্ভরশীল, সমাধান অসংখ্য আছে, এরকম মাল্টিপল চয়েস এরকম থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা আগে সব পদগুলো তুলনা করব। এখানে এক্স এর সাথে কি আছে, কোনো কিছু নেই, তার মানে 1। আর এর সাথে একটু মোটা করি, আচ্ছা, এই নিচে আবার এক্স এর সাথে কি আছে, নিচে এক্স এর সাথে আছে হচ্ছে 2, হইল। এবারে সমান দিলাম, এবারে ওয়াই এ চলে গেলাম, ওয়াই এর সহগ হচ্ছে 3 আর 6 এর সহগ হচ্ছে 6। এবারে এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে 1/2 সমান, এখানে হচ্ছে কাটাকাটি করলে 2 হচ্ছে, তাহলে 1/2। তার মানে এটা আমাদের সমান হয়ে গেল। যদি সমান হয়ে যায় তাহলে পরেরটাও আমরা নেব 1/2। এবারে দেখুন এইটাও সমান 1/2। তার মানে এটা কোন লাইনে গেল, আমাদের লাইনে গেল হচ্ছে 3 নম্বর লাইন না। এখন এতক্ষণ যে আমরা যেটা দেখলাম যে তিনটাই যদি সমান হয় তাহলে এই যে এখানে খেয়াল করে দেখুন যে আমাদের এই যে 3 নম্বর লাইনটা হলো, 3 নম্বর লাইনটা, 3 নম্বর লাইনটা যদি থাকে তাহলে সামঞ্জস্য, নির্ভরশীল আর সমাধান আছে অসংখ্য। এটা জাস্ট মনে রাখতে হবে। একটা উদাহরণ আমরা দেখলাম, এভাবে অঙ্ক যদি আসে তাহলে আমরা কি এটা পারবো ইনশাল্লাহ। এটাও কিন্তু সরল সরল সমীকরণের ভিতরেই অঙ্ক। এবারে দ্বিঘাত সমীকরণে চলে যাচ্ছি। স্যার ম্যাডাম, দ্বিঘাত, দ্বিঘাত বলতে আসলে যার ঘাত দুইটা এরকম, আর দ্বিঘাত সমীকরণটাই হচ্ছে যেটা, এইটা মাথায় রাখবেন, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ।
আচ্ছা, তারপরে কি এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু জিরো, এই শর্তটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর এর কিন্তু অনেকগুলো এখান থেকে প্রশ্ন আসার অনেক অপশন আছে। তার মধ্যে আছে একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণটা কি, এটা মাথায় রাখতে হবে। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণটা আছে যে এরকম জাতীয় যদি প্রশ্ন থাকে, এক্স স্কোয়ার মাইনাস 16 আমি দিয়েছি, 16 না থাকলে অন্য কিছু এরকম থাকতে পারে, এই জাতীয় প্রশ্ন যদি থাকে তাহলে মনে রাখবেন সেটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর মিশ্র দ্বিঘাত সমীকরণ যদি সেটা এইভাবে থাকে, এই দুইটা মনে রাখবেন। এরকম প্রশ্ন আসে, নিচের কোনটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, নিচের কোনটি মিশ্র দ্বিঘাত সমীকরণ, এগুলো আসে পরীক্ষায়। এজন্য জাস্ট বাকিগুলো পড়ে নেবেন, আমি এত কিছু পড়ছি না, আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে বলছি। আচ্ছা, এবারে দেখুন যে সমীকরণের কেমন হবে তা বাস্তব না কাল্পনিক তা নির্ধারণ করা হয় নিরূপক এই যে ডি এর মাধ্যমে। আর এই ডি এর মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু আসল আমাদের যে সমীকরণ সেটা আছে যেটা, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে এই জাতীয় সমীকরণ হলে সমাধান করা যায় না, মানে মাথায় রাখতে হবে। সাধারণভাবে একে মিডিল টার্ম করা যায় না, ছোট ছোট ভাঙা যায় না, কমন নেওয়া যায় না, কিচ্ছু করা যায় না। এই জন্য এটার একটি সমাধান করানো হয়েছে, সমাধানের শেষ সূত্র যাকে বলা হয়। খাঁটি বাংলায় আমরা যদি বলি সমাধানের শেষ সূত্র, সেই সূত্র দুইটা হচ্ছে এই যে এটি একটি, এটা ক্যালকুলেশন করলে এরকম হয়, এটি একটি আর এটি একটি। আর এইটা যদি আমরা একবারে লিখি তাহলে একবারে এক্স এরকম লিখতে পারি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে সমীকরণ। এই প্লাস একটা আর মাইনাস একটা দিয়ে x2 x1 বানানো হয়েছে, এই হচ্ছে সমীকরণ। এটা মাথায় রাখবেন যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এইটা দুইটা এর সমাধান, একটা মনে রাখলে হবে, যে এটা ভাঙলে হয় দুইটা জাস্ট। এখন বলছে মূলের প্রকৃতি, এই যে মূলের প্রকৃতি কেমন হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে খুব আসে। মূলগুলো কেমন হবে তা নির্ভর করে নিশ্চায়ক এর উপরে। এই নিশ্চায়কটা আবার কি? নিশ্চায়কটা হচ্ছে এরকম, আমাদের সমীকরণটা ছিল হচ্ছে এরকম না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এরকম ছিল না? এই সমীকরণের এখান থেকে আমরা নিশ্চায়ক বের করতে পারি। সেই নিশ্চায়কটা ডি দ্বারা প্রকাশ করা হয়েছে, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে এখানে আছে না, বি স্কোয়ার, বি আছে, 4 এই এসি আছে না, এইটাই হচ্ছে নিশ্চায়ক। মনে রাখতে হবে এই নিশ্চায়ক দিয়েই আমাদের এই সমীকরণের অনেক অনেক অঙ্ক আছে, এখন আমরা সেগুলোই দেখব। খেয়াল করে দেখো, নিশ্চায়কের অবস্থান ভেদে দ্বিঘাত সমীকরণের মূলদের ধরন বা প্রকৃতি কেমন হবে। অনেক সময় পরীক্ষায় এরকম আসে যে এই নিশ্চায়কের এই সমীকরণের প্রকৃতি কেমন, এর ধরন কেমন, প্রকৃতি এর ধরনটা আবার কি, এগুলো নিয়ে অনেক সময় সংশয় হয়ে যায়। এই যে এখানে দেখুন কয়েকটা অপশন আছে, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে এক কথায়। যদি মনে রাখতে পারেন তো খুবই ভালো, না মনে রাখলে এই ভিতর থেকে কিন্তু পরীক্ষায় অনেক অপশন আসে। এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন জিরো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হলে সমীকরণদ্বয় মূলদ্বয় বাস্তব, অসমান এবং মূলদ হবে। তার মানে আপনার অপশন আসতে পারে যে এইরকম একটি সমীকরণ দেবে, একটি সমীকরণ সরাসরি দেবে, দিয়ে এর এই মানটা বের করতে হবে আপনাকে, বের করে তারপরে আপনাকে বলতে হবে যে সমীকরণটা নিচের কোনটা সত্য মিথ্যা। তাহলে কি অনেকগুলো জানতে হবে, পড়তে হবে, এই চারটা জিনিস। তারপরে যদি এরকম আবার একই রকম শর্ত হয় তবে কিন্তু পূর্ণবর্গ না হয়, এরকমই আছে কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ না, সেই ক্ষেত্রে হবে কি সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান এবং অমূলদ হবে। আবার ঠিক একই রকম এটা যদি সমান হয়, হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে। এক্ষেত্রে x সমান হবে, যে এখানে দুইটি মান দিয়ে আছে, x এর দুইটি মান দিয়ে আছে, এখানে x সমান এরকম হবে। তার মানেটা কি, যদি এই সমীকরণের এই মানটা বি স্কোয়ার মাইনাস 4ac সমান জিরো, নিশ্চয়কের মানটা যদি সমান হয় তবে সমীকরণটি মূলদ্বয় বাস্তব, পরস্পর সমান। এক্ষেত্রে আবার x এর 1 এর মান, x এর দুটি মান ওখানে দিয়েছে। তারপরে বলছে বি স্কোয়ার মাইনাস 4ac সে যদি জিরো বড় হয়, তার মানে এর মানটা যদি মাইনাস হয়, অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটি বাস্তব, মূল নাই, এর কোনো মূল থাকবে না, বীজ থাকবে না। এগুলো মনে রাখবেন অবশ্যই, এর ভিতর থেকে প্রশ্ন আসে। এখন এখানে সরাসরি একটি প্রশ্ন, সমীকরণের নিশ্চায়ক কত? তার মানে কি আমরা এরকম জানি না সমীকরণটা, একটু আগে সমীকরণটা দেখলাম যে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে সমীকরণ। আর এই সমীকরণের নিশ্চায়ক ডি সমান আমরা দেখেছি যে কি বি স্কোয়ার মাইনাস 4ac
এখন এই সমীকরণের ক্ষেত্রে আমরা 4ac এর সাথে কম্পেয়ার করব, এই সমীকরণের সাথে কম্পেয়ার করব, করে এখানে আমরা বের করব a এর সমান কত। খেয়াল করে দেখুন এই সমীকরণের সাথে এই সমীকরণের আমরা কম্পেয়ার করে এখানে দেখুন প্রথমে a আছে, তাহলে x স্কয়ারের সাথে a আছে, তার মানে a এর কোনো মান না থাকলে 1। এবারে আমার প্রয়োজন কি b, b এর মানটা কি, এখানে কি আছে, b আছে x এর সাথে যা, তার মানে b মান আছে কত -5, এই যে -5, এটুকু কিন্তু বুঝতে হবে, একটা বুঝলে বাকিগুলো সব হয়ে যাবে। এবারে c, এ আমরা আচ্ছা এটা বের করেছি, এটা বের করেছি, এবারে সি, সি এর মানে এই যে সি, এই সি এর জায়গায় আমাদের এখানে কি আছে, এই যে 6 আছে, তাহলে সি সমান আমরা এখানে লিখতে পারি কত 6, এটা হয়ে গেল। এবার আমরা এই যে ডি এর মানটা বের করব, বি স্কয়ার মাইনাস 4ac আছে না, এখানে লিখে নেই বি স্কয়ার মাইনাস 4ac, যেহেতু আমাদের আছে নিশ্চয়ক কত, এটা হচ্ছে নিশ্চয়ক। এবার আছে বি এর মান আছে -5 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ এর মানটা হচ্ছে কত 1 ইন্টু সি, সি এর মানটা কত 6, সেক্ষেত্রে এখানে হয়ে যাবে হচ্ছে 25 মাইনাস 24 সমান 1, অর্থাৎ আমার এই মানটা হয়ে যাবে হচ্ছে 1, এই যে ক নম্বর। এটা কি ঠিক আছে স্যার? সমস্যা হলে অবশ্যই SMS দিবেন খুব দ্রুত, কেননা দ্রুত আগানোর চেষ্টা করছি তো। এইটা হচ্ছে ছিল। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা তো বুঝতে অসুবিধা নেই, একটা অঙ্ক বুঝলে এবারে নিশ্চয়ক যা আসবে আপনি পারবেন সবগুলো। এখন দেখুন এত সমীকরণটি কী ধরনের দ্বিঘাত সমীকরণ মনে আছে, একটা আগে কিন্তু আলোচনা করেছি, এক্স স্কয়ার মাইনাস 16 সমান 0 হলে সমীকরণটি কী ধরনের আলোচনাই কিন্তু করেছি, এবং এর মধ্যে বলেছি প্রথমেই একদম এই যেখানে কইলেন এই যে এই সমীকরণটা কী ধরনের বললাম না, এই জাতীয় প্রশ্ন আসবে। এই সমীকরণটা যে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এখন কি আমাদের অপশন আছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ? এখানে দেখতে হবে। আছে, এখানে অপশন আছে মিশ্র দ্বিঘাত সমীকরণ, এটা না, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, এই যে পেয়ে গেছি। তাহলে ওইগুলো পড়লে অনেকগুলো এরকম আছে যেগুলো পারা যাবে। এবারে কি বলছে, এত সমীকরণের মূলদয়ের সমষ্টি কত। আচ্ছা, মূলদয়ের সমষ্টি এর সরাসরি একটি সূত্র আছে, আমরা এবিসি এর মান তো জেনেছি, আমরা সবসময় কম্পেয়ার করবো এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকাল টু 0, এই সমীকরণের সাথে সবসময় আমরা কম্পেয়ার করব এই সমীকরণকে। তাহলে আমাদের এখানে মান বের করতে হবে কি, এ বি সি, এই মানগুলো কার সাথে কার, এটা একটু আগে আমি দেখেছি। এবারে এর সূত্র সমষ্টি, মূলদয়ের সমষ্টির সূত্র আমরা জানি, মূলদয়ের সমষ্টি সূত্র আমরা জানি আছে -b/a, জাস্ট এটা মনে রাখবেন, এটা মনে রাখলে অঙ্ক হয়ে যাবে। -b/a এটা হচ্ছে মূলদয়ের সমষ্টির সূত্র। তার মানে আমাদের এর সাথে কম্পেয়ার করলে আমি এখন লিখছি না, এ বি সি লিখছি না, জাস্ট বিটা লিখি। বি এর মানটা কত, এই যেখানে এর সাথে কম্পেয়ার করলে -4, আর এ এর মানটা কত, এই যে 2, তার মানে আমাদের -2 হচ্ছে উত্তর, -2 আছে, এই যে ক। এখন কি বোঝাতে পারলাম স্যার? তার মানে আমি বললাম না, দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন আসার, অসংখ্য প্রশ্ন আসার পথ আছে, কিন্তু আপনাদের নম্বরই তো পৃথিবী জুড়ে 5। এই জায়গাটা কিন্তু বৈষম্য করেছে স্যার। আমি জানি না যে আসলে হেড স্যার হতে অঙ্ক জানা লাগে নাকি, যেহেতু ওরাই ভালো জানে, ওরা অনেক বড় বড় স্যার বিসিএস টিসিএস করে বসে আছে, অঙ্ক করতে হয়তো না, হেড স্যার হতে হয়তো অথবা প্রতিষ্ঠান প্রধান হতে অঙ্ক জানা লাগে না, এই জন্য অঙ্ক কম, 5 মার্ক, হিসাব না জানলেই হয়ে যায় আর কি। সমীকরণের মূলদয়ের গুণফল নিচের কোনটি, এই যে এর আগে দেখেছি হচ্ছে সমষ্টি ছিল হচ্ছে -b/a, এবারে কিন্তু জাস্ট হচ্ছে গুণফল, তার মানে গুণফলের সূত্রটা হচ্ছে এরকম, আমি এখানে লিখে রেখেছি। হ্যাঁ, গুণফলের সূত্র হচ্ছে c/a, গুণফলের সূত্র। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখলে হবে, গুণফলের দরকার নাই, গুণফল। হ্যাঁ, এরকম। এখন এখানে সি আমরা জানি কত, সি কত, আচ্ছা, এত সমীকরণের মূলদয় নিচের কোনটি, এখানে সরাসরি সূত্র, এখানে আবার কি লিখবো, আমি ভাবছি এটা অঙ্ক। আচ্ছা, এটা আছে, তার মানে c/a আছে। হ্যাঁ, যে গ নম্বর। এত সমীকরণের মূল দুটি সমান হলে কে এর মান কত। আচ্ছা, এত সমীকরণের মূল দুটি সমান হলে এইটাও কিন্তু লিখেছি এক জায়গায় লেখা, এর আগে কিন্তু দেখেছি যে এই সমীকরণে যদি মূল দুটি সমান হয় তবে কি হবে, এর মূল দুটি সমান তখনই হবে, এর আগে দেখেছি না, মনে আছে? কোথায়, এই যে নিশ্চয়কের মান। হ্যাঁ, নিশ্চয়কের মান যদি সমান হয় তবে মূলদয় বাস্তব পরস্পর সমান, এবং সেক্ষেত্রেও এই যে এক্স এর মান হবে এরকম, এখানে দুইটা দিয়েছি না এই ক্ষেত্রে, ঠিক আছে তো? তাহলে আমরা আবার চলে যাই আমাদের অঙ্কে।
কোথায় গেল এটা সমীকরণ, হ্যাঁ কে এর মান কত। সেই ক্ষেত্রে আমরা জানবো যে এত সমীকরণের মূল যদি দুটি সমান হয় তবে কে এর মান কত। ওকে, তাহলে হচ্ছে কি বি স্কয়ার মাইনাস 4ac সমান 0। এই ক্ষেত্রে এই সমীকরণের সাথে এখন আমরা কম্পেয়ার করব। হ্যাঁ, উক্ত সমীকরণের সাথে তুলনা করে, হ্যাঁ তুলনা করলে কি হয়, বি স্কয়ার সমান আমার এখানে কি আছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স, তার মানে বি স্কয়ার সমান মাইনাস এখানে আমার এখানে কে আছে, তাহলে কে তার হোল স্কয়ার সমান বি স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স, হ্যাঁ ঠিক আছে, তাহলে কে স্কয়ার মাইনাস 4 ইন্টু, এবারে এ এর মান কী হবে, কিছু না থাকলে 1, আর সি এর মান কী হবে 4 হবে, এত সমান 0। এখন এই মানটা আমরা বের করব যে কে স্কয়ার মাইনাস 8 সমান 0, বা এটা ঠিক আছে তো স্যার, কে স্কয়ার সমান 8, অতএব কে সমান 2√2। এটাকে ঠিক আছে তো স্যার, এটা দেখবেন, হ্যাঁ ভুল ভ্রান্তি দেখে একটু বলবেন। তার মানে আমার মনে হয় ভুলই গেছে, ওখানে তো অপশনই নাই। আচ্ছা, তাহলে কোথায় কি হলো, বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 হবে যদি মূল দুটি সমান হয়। ওকে, সেক্ষেত্রে উক্ত সমীকরণের সাথে তুলনা করলাম। আচ্ছা, বি স্কয়ার এ এক্স স্কয়ার, আমাদের সমীকরণটা এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কয়ার প্লাস বি এক্স, আমার এখানে বি স্কয়ার আছে, সেই ক্ষেত্রে বি সমান আমাদের এখানে মান হচ্ছে কে, কে এর মান হচ্ছে মাইনাস কে হোল স্কয়ার, বি স্কয়ার মাইনাস, আচ্ছা 4ac বি স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ সমান হচ্ছে কত 1, আর সি সমান 4, তাহলে 4 দুগুণে 8, 8 গেলে হয়তো এই এতই তো হচ্ছে স্যার। কোনো সমস্যা আছে স্যার? আমি তো এতই পাচ্ছি। ঠিক আছে, এটা হলো, তাহলে ওখানে অপশন নাই, ভুলগুলো বলবেন, পরবর্তীতে ঠিক করব, এটাই আমাদের। হ্যাঁ, তবে এটা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে 8কে যদি আমরা রুট ওভার করি, হ্যাঁ প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 8 অর্থাৎ প্লাস মাইনাস 2√2, এটা হবে। ঠিক আছে, পরবর্তীতে চলে গেলাম, এত সমীকরণের সমাধান বা মূল দুটি কি কি। আচ্ছা, এত সমীকরণের সমাধান বা মূল দুটি কি কি, এইবার হচ্ছে সেই সমাধানের শেষ সূত্র চলে আসতে হবে। আচ্ছা, 4 ইন্টু 4 সমান 16 হবে। আচ্ছা, হ্যাঁ এটাই আমি জানতে চাচ্ছি, 4 ইন্টু এই সাধারণ ভুলগুলো কেন করছে আমি ঠিক জানি না স্যার। তাহলে 4 ইন্টু, এখানে তো ঠিক আছে 4 সমান 0, এবার এখানে হবে হচ্ছে 16 সমান 0, এবারে হচ্ছে এই 16টা যদি অপর পাশে আসে তাহলে কত হয়, এখন আছে, তাও তো সে একই রকম 4 আছে অপশন, হ্যাঁ আছে, তাহলে আছে প্লাস মাইনাস 4, এটা বাংলা আছে প্লাস মাইনাস 4 হবে। এখন আমাদের উত্তর হবে এই যে 4টা। থ্যাংক ইউ স্যার। এবারে আমরা পরের অঙ্ক যাবো যে সমীকরণের সমাধান বা মূল দুটি কি কি। আচ্ছা, মূল দুটি কি কি বলতে আমাদের যে একটি পেয়েছিলাম না, সমীকরণ এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। গরম লেগে গেল। ঠিক আছে, হ্যাঁ তাহলে এই সমীকরণের সূত্র আমরা কি জেনেছিলাম, যে সূত্র জেনেছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, এরকম আছে না, সমান 2a, এরকম জেনেছিলাম না। আবার দেখি ঠিক আছে নাকি, মাথা ঠিক নাই তো, ইমেল ঠিক করতে যে শেষ হয়ে গেছে, মাথা দ্রুত করতে গিয়ে টাইম চলে যাচ্ছে ভেবে। আচ্ছা, আমাদের সমীকরণের কত যেন সমীকরণ ছিল, দুটো কই আছে, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমরা ওখানে যাই। আচ্ছা, এইগুলো আবার কি, ওকে এখানে খেয়াল করে দেখুন, এখন এই জায়গাটা আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করে সমান বসিয়ে দেব। তাহলে আগে এখানে আমরা এর সমান বের করি, একটা এর মান কত থাকে, এই যে সমীকরণের সাথে কম্পেয়ার করলে এর মান কোনো কিছু নেই 1, এবারে বি এর মান কত আছে, বি এর মান আছে -7 এবং সি এর মান কত আছে 12। এখন এখানে মানটা বসিয়ে দেবো, জাস্ট বসিয়ে দিলে মাইনাস, ওখানে 7 আছে, মাইনাস মাইনাস একবারে প্লাস দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল হচ্ছে -7ই দিই, আবার ঝামেলা হয়ে যেতে পারে, বি এবারে প্লাস মাইনাস তারপরে বি স্কয়ার কত -7 তার হোল স্কয়ার -4 ইন্টু
এ সি এ সমান কত 1 আর সি সমান কত 12, ওকে, আর 2 ইন্টু এ সমান 1। এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে তার মানে 7 হবে প্লাস মাইনাস এটা হচ্ছে 7 7টা 49 মাইনাস 4 12 48, 4 12 48 সমান 2। এখন দেখুন এটা হচ্ছে ক্যালকুলেশন করব 7 প্লাস মাইনাস 1 রুট ওভার 1 সমান 1ই 1, তাহলে 7 প্লাস মাইনাস 1/2। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান দুইটা আসে না, আমরা জানি না এর মান দুইটা আসে যেহেতু এখানে প্লাস আর মাইনাস আছে। অতএব এখানে একবার আমি লিখব, অতএব x1 এর মানটা হচ্ছে এই যে এটা ক্যালকুলেশন যোগ করলে হবে 8/2 সমান 4, আর x2 এর মানটা হবে বিয়োগ করলে, তার মানে বিয়োগ করলে হবে 6/2 সমান কত 3। তার মানে আমাদের সমাধানের যে মানটা হবে সেটি হবে হচ্ছে এরকম 4 3 আছে 4 3 হ্যাঁ, এই যে 3 4 4 3, হ্যাঁ ঠিক আছে আছে, এই হচ্ছে আমাদের মান হলো। এমনকি ঠিক আছে নাকি স্যার বলবেন? ওকে ঠিক আছে স্যার, এই সমীকরণটার সমাধান করলে কি হবে খেয়াল করে দেখুন যে এই জাতীয় সমীকরণ যদি থাকে এটা সমাধান করা যায় না। দেখুন আপনি কিভাবে সমাধান করবেন, সবচেয়ে বুদ্ধি হচ্ছে এই যে সমীকরণটা হচ্ছে এইরকম, এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0। আর্টসের স্টুডেন্ট যারা তারা কিন্তু দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানে না, যারা আর্টস এবারে মানবিক বিভাগ ওদের দেবেন, ওরা কিন্তু আবার অনেকেই পারে, অঙ্ক অনেকে ভালো পারে, কিন্তু অনেক ভালো অঙ্ক যতই ভালো পারুক তারা তো আর্টসের একটু তো কম জানেই সায়েন্স থেকে। তখন ওদের বলবেন যে এটা সমাধান করে দাও তো, যদি আর্টসের যদি স্টুডেন্ট হয় আপনি তো জানছেন নিশ্চিত এটা জানে না, কেননা আর্টসে শুধু জেনারেল ম্যাথ পড়ে এই অঙ্ক নাই, আর এই অঙ্ক না থাকলে সে পারবে না। তার মানে ওদেরকে কাবু করার এই একটি বুদ্ধি আর কি, এরকম অনেকগুলো কৌশল আছে কাবু করার। এবারে আমরা চলে যাব অ্যাকচুয়ালি অভেদ। এতক্ষণ সমীকরণ সম্পর্কে জানলাম, সমীকরণ হচ্ছে কি, সরল সমীকরণ জানলাম, সরল সহজ সমীকরণ জানলাম, দ্বিঘাত সমীকরণ জানলাম। এবারে আমরা চলে যাব অভেদ, যার কোনো ভেদ নাই, অর্থাৎ সমান চিহ্নে দুই পক্ষ সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকে। ঠিক আছে, দুইটা বহুপদী থাকবে যেটার হচ্ছে সমান চিহ্নও থাকতে পারে, আবার এই যে এই চিহ্নও থাকতে পারে। হ্যাঁ, দুইটা বহুপদী, যেমন আমি একটা নিলাম a প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম থাকবে। হ্যাঁ, আসলে নিয়ম হচ্ছে এটা যে অভেদ থাকলে এইটা দ্বারা আমরা প্রকাশ করব, কিন্তু এটা না দিয়ে সমীকরণও দেওয়া যায়। এই জন্য সমীকরণ থাকলে সমস্যা নেই, আবার যদি তিনটা সমান চিহ্নর মতো তিনটা থাকে তাহলে জানবেন ওটা হচ্ছে অভেদ, ওর নাম হচ্ছে ইকুইভ্যালেন্স। হ্যাঁ, মনে রাখবেন ইকুইভ্যালেন্স, ওই চিহ্নটাও অনেক সময় থাকতে পারে। আর অভেদের আরও চেনার বুদ্ধি হচ্ছে সকল সূত্রই বীজগণিতের সূত্রই হচ্ছে অভেদ, সকল বীজগণিতের সূত্রই হচ্ছে অভেদ। এখন আপনার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অভেদ, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই বীজগণিতের সূত্রগুলো বেশি থাকে, সেটা হচ্ছে অভেদ, এবং আরও ডিটেলস এখানে আছে, এগুলো আপনি একটু দয়া করে পড়ে নেবেন। হ্যাঁ, পড়ে নিলে তাহলে হয়ে যাবে। একটু সেটা হচ্ছে কি হলো, আচ্ছা, চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মানের জন্য অভেদটি সিদ্ধ হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। তার মানে চলকের যে কটা মান হবে সেটা বাদে আরও অন্যান্য মান দ্বারাও আমরা ক্যালকুলেশন করে একটা মান পাবো, সেই মান বাদে অন্য মান দ্বারাও এটি সিদ্ধ হতে পারে। আবার বলছে সমান চিহ্নের উভয় পক্ষের মধ্যে কোনো ভেদ নেই বলেই অভেদ, এই আছে মূলত ছিল। এবারে আমরা অভেদের পার্থক্য দেখব, এই পার্থক্য দুটো পড়ে নেবেন, আমরা পড়বো না এগুলো। হ্যাঁ, আমি শীটতে দিয়ে দেবো। এবারে দেখুন নিচের কোনটি একটি অভেদ। আচ্ছা, আমরা আগেই জেনেছি সকল বীজগণিতের সূত্রই হচ্ছে অভেদ, তার মানে আমরা দেখবো যে এর মধ্যে বীজগণিতের সূত্র আছে নাকি, এই যে প্রথমটা একটি সূত্র আছে, তার মানে এটা হচ্ছে অভেদ, আর বাকিগুলো আমাদের জানার দরকার নেই। এবারে অভেদে এই যে সমীকরণে সবসময় কি এই যে উভয় পক্ষে কি আছে, শূন্য আছে, সমীকরণে দেখবেন শূন্য আছে। হ্যাঁ, এই যে সমান চিহ্নে দুই পক্ষে দুইটি বহুপদী থাকে, সমান চিহ্নে দুই পক্ষে দুইটি বহুপদী থাকে, তার মানে সমীকরণে দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে, আবার শূন্যও থাকতে পারে, আর দুই পক্ষ দুইটি বহুপদী থাকে, এখানে হচ্ছে একই রকম। তার মানে বিষয়টা উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে, অসমান হতে পারে মানে কি, উভয় পক্ষের দুইটি সমীকরণের, তার মানে মাত্রা বলতে ঘাত, মাত্রা আবার অন্য জিনিস, ওই ঘাত সমানও হতে পারে নাও হতে পারে। আবার বলছে উভয় পক্ষে বহুপদীর মাত্রা সমান থাকে, তার মানে দুই পাশে দুইটা মাত্রা সমান থাকবে বলতে ঘাত আমরা যদি ধরি তাহলে ঘাত অবশ্যই দুইটা সমান থাকবে। এজন্য এটা পড়ে নিলে বাকি অঙ্কগুলো সব হয়ে যাবে। এখন দেখুন অভেদ ও সমীকরণের মধ্যে মূল পার্থক্য, বেসিক যে পার্থক্য সেটি হচ্ছে
অভেদ চলরাশির নির্দিষ্ট মানের জন্য সত্য, এটা না। সমীকরণের চলরাশির সকল মানের জন্য সত্য, এটাও না। অভেদ চলরাশির সকল মানের জন্য সত্য কিন্তু সমীকরণ নির্দিষ্ট মানের জন্য সত্য। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল পার্থক্য, যে অভেদ তার নির্দিষ্ট মান থেকে অতিরিক্ত মান দ্বারা সিদ্ধ হতে পারে, কিন্তু চলক নির্দিষ্ট মানের জন্যই সিদ্ধ। তার মানে এটা উত্তর হবে হচ্ছে গ। গ। আচ্ছা, এবার এখানে একটি অঙ্ক দিয়েছে, এত সরলতার মান নাকি, হ্যাঁ ঠিক আছে, সরলতম মান কোনটি। তার মানে এটা আমরা ক্যালকুলেশন করবো, এখন ক্যালকুলেশন করে যা হবে সেটি এর মান হবে। আমরা এটা দেখি ক্যালকুলেশন করে। এখানে যদি সরাসরি মান বসায় কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম। এখানে আবার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটটা এখন তুলে দেবো। xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাসটা তুলে দিলে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার হয়। এবারে দেখুন এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই স্কোয়ার কেটে গেল, সমান 4x হচ্ছে। তার মানে এর উত্তর আমাদের 4xy, এটা হচ্ছে উত্তর হবে, যে গ নম্বরটা। হ্যাঁ, এই এখানে মূলত অঙ্কটি দিয়েছে যে মুখে মুখে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এই মাইনাসটা ভিতরে গুণ করলে কি হবে, মুখে মুখে ক্যালকুলেশন করতে একটু কষ্ট হবে, এই জন্য অঙ্কটা দেওয়ার মতো আর কি। নিচের কোনটি a কিউব মাইনাস b কিউব এর সঠিক অভেদ, অর্থাৎ সূত্র কোনটি। আমরা জানি যে সকল অভেদই, সকল বীজগণিতের সূত্র হচ্ছে অভেদ। সেক্ষেত্রে এর সঠিক সূত্রটা যেটা, সেটা আমরা বললে হয়ে যাবে। তার মানে এখানে মাইনাস আছে, প্রথমে হবে মাইনাস, তারপরে প্লাস, এটি ক নম্বরটাই হয়ে গেল। এটি হচ্ছে একটি উৎপাদকের সূত্র। যদি এত সমান এত একটি অভেদ হয় তবে কে এর মান কত। আচ্ছা, এই দুইটা এবারে ক্যালকুলেশন করে দেবেন আপনি, এই পাশে ওই পাশে ক্যালকুলেশন করে যা মান হবে তাই। যদি আমরা ক্যালকুলেশন করি কি হয়, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 সমান এক্স স্কোয়ার মাইনাস কে। আচ্ছা, এখানে আমরা সূত্র করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 4 একবারে, হ্যাঁ, 2 স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস কে। এবারে এই যে এক্স স্কোয়ার উভয় পক্ষে একই রকম থাকলে কাটা যায়, এটা আমরা জানি। এবারে মাইনাস মাইনাস একবারে কে সমান কত, 4, উত্তর হয়ে গেল। এই রকম ক্যালকুলেশন একটু শর্ট আকারে করতে হবে আপনাদের। হ্যাঁ, যে কিন্তু এরকম কাটা যায় না, আমরা কিন্তু কাটা যায় কিন্তু কাটতে তো পারি না, নিয়ম তো নয় কাটার, এজন্য আমরা জানি যে এটা বাদ হয়ে যায়। এটা দিবেন, তাহলে একবারে লিখতে পারি কে সমান হচ্ছে 4, তার মানে আমাদের উত্তর হবে 4। আচ্ছা, -4 বলছে, তাহলে -4 বললে সমস্যা কোথায়, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান 4। এবারে এটা চলে আসলো, এবারে ঠিকই তো মাইনাস মাইনাস কেটে গেলে কি প্লাসই হবে, প্লাসই তো হবে। স্যার একটু দেখুন তো, দেখে দ্রুত বলুন তো স্যার। তাসলিমা মুন্নি গতবার বলেছিলেন, এবারে দেখুন তো আমার এটা সমস্যা কোথায় হচ্ছে। আমার তো মনে হচ্ছে এটাই হবে, এক্স স্কোয়ার মাইনাস 4, মাইনাস অপর পাশে গেলে, আচ্ছা এক্স স্কোয়ার কেটে গেল, এটা মাইনাস এটাও মাইনাস, দুটোই মাইনাস। সেই ক্ষেত্রে মাইনাস মাইনাস কেটে গেলে প্লাসই তো হচ্ছে। হ্যাঁ, এটা প্লাসই হচ্ছে, একটা ক্যালকুলেশন করে বলুন। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আপনি বলবেন, আমি চলে যাই। হ্যাঁ, আমাদের মান হয়েছে 4, এটা আমরা বের করেছি। যদি ভুল হয় আপনি বলবেন, আবার আসবো, সময় নষ্ট করার প্রয়োজন নেই। এখন বলছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, এটি একটি ত্রিকোণমিতিক কি সমীকরণ, অভেদ, অনুপাত, ধ্রুবক, কি হবে, অভেদ, ত্রিকোণমিতিক অভেদ, কেননা ত্রিকোণমিতিক সূত্র, এটা হচ্ছে একটি ত্রিকোণমিতিক সূত্র, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, এটা একটি সূত্র, আর সকল সূত্রে অভেদ হয়ে গেল। এবারে বলছে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ 2টি মূল থাকে, কিন্তু একটি দ্বিঘাত অভেদের কয়টি মূল থাকতে পারে। স্যার এটার উত্তর দেবেন, এটার উত্তর দেবেন স্যার, একটু কথোপকথন করি। আনমিউট করে উত্তর দেন স্যার, এটা কথা হবে। এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি, খুবই ইম্পর্টেন্ট স্যার, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। যে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ 2টি মূল থাকে, কিন্তু একটি দ্বিঘাত অভেদের কয়টি মূল থাকতে পারে। এটা অভেদ এবং দ্বিঘাত একসাথে। আনমিউট হচ্ছে না স্যার, আনমিউট দিলাম যে, আনমিউট হ্যাঁ করে দিয়েছি তো, আনমিউট হচ্ছে, হ্যাঁ আনমিউট হবে তো, ঠিক আছে। আচ্ছা বলি স্যার ম্যাডাম, একটি দ্বিঘাত সমীকরণে আমাদের,
আমরা জানি দ্বিঘাত সমীকরণের আবার দ্বিঘাত সমীকরণে দুটি মূল থাকে, কিন্তু অভেদ যদি হয়, অভেদ হচ্ছে তার নির্দিষ্ট মূল বাদেও আরও অন্যান্য মান দ্বারাও সিদ্ধ হতে পারে, এজন্য এটা অসংখ্য হতে পারে। হ্যাঁ, তো উত্তর হবে অসংখ্য। ঠিক আছে তো? ওকে, এবারে আমরা শব্দ সমস্যাটা সবারই আছে, কম্পালসারি। এটা অধ্যক্ষ উপাধ্যক্ষ আছে এবং প্রতিষ্ঠান প্রধান এই এদিকে যে সহকারী কি হেড স্যার এবং সহকারী হেড স্যার দুজনেরই আছে এই শব্দ সমস্যা। তার মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট দুটোই। বলছে দুইটি ধনাত্মক অখণ্ড সংখ্যার গুণফল এত হলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা স্যার, দুইটি ধনাত্মক অখণ্ড সংখ্যাটা কি স্যার, এটা বলবেন। অখণ্ড সংখ্যাটা কি? এটা কিন্তু প্রথম দিন আমি ক্লাস নিয়েছিলাম সংখ্যা, অনেক দিন চলে গেছে, মনে হয় মনে নাই, তাই না স্যার? অখণ্ড সংখ্যা আছে শূন্য বাদে, হ্যাঁ, শূন্য বাদে এত, এই ধনাত্মক সংখ্যাগুলো। অখণ্ড সংখ্যা বলতে আসলে ধনাত্মক সংখ্যাগুলো, হ্যাঁ, 1 2 3 4 5 6 এরকম নেবেন, শূন্য বাদে। ঋণাত্মক এবং শূন্য বাদে 1 2 3 4 এগুলো হচ্ছে, এবং পূর্ণ সংখ্যা, এক কথায় পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যার ভিতরে কি থাকে? মাইনাস থাকে এবং শূন্য থাকে, কিন্তু মাইনাস এবং শূন্য বাদে বাকি পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই এবারে দুইটি ধনাত্মক অখণ্ড সংখ্যার গুণফল বলেছে কত? এত। ছোট সংখ্যাটি কত? ওকে, তাহলে আমরা কি করব? এটা যদি এখন অঙ্ক দুইটি অখণ্ড সংখ্যা ধরে নেই, ধরি সংখ্যা দুটি এক্স ও এক্স প্লাস ওয়ান, দুটি ক্রমিক। আচ্ছা, ক্রমিক বলেছে, ক্রমিক বললে সুবিধা আছে। এখন বলছে গুণফল, তার মানে কি? প্রশ্ন মতে এটা গুণ করবো জাস্ট। প্রশ্ন মতে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 420 হয়েছে তো? এবার কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 420 সমান 0। এবার এটা কি মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে অঙ্ক হয়ে যাবে। মিডল টার্ম করলে কত হয়? মিডল টার্ম করলে 20 আর 21 দিলে মিডল টার্ম হবে? 20 আর 21 দিলে হবে 0 2 আবার 0 2 4 420, ঠিক আছে, 20 আর 21, তার মানে এক্স স্কোয়ার প্লাস 21x মাইনাস 20x মাইনাস 420 ইকুয়াল টু 0, এক্স 1 হয়েছে। এখন এখানে এক্স কমন নিলে কি হবে? এক্স প্লাস 21, এখানে মাইনাস 20 কমন নিলে এক্স মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0, বা কি হবে এক্স প্লাস 21 এক্স মাইনাস 20 সমান 0। এবারে হয় উত্তর হবে হচ্ছে এক্স সমান, একটি হবে হচ্ছে মাইনাস 21 আর একটি হবে হচ্ছে এক্স সমান এক্স সমান কত? 20। ওকে, এবারে এই মাইনাসটা গ্রহণযোগ্য নয়, কেননা এখানে বলেছে যে ধনাত্মক অখণ্ড, এই জন্য মাইনাসটা গ্রহণযোগ্য নয়, শুধু 20 হবে উত্তর। আমাদের উত্তর হবে এটা। ঠিক বোঝাতে পারলাম স্যার ম্যাডাম? ওকে, এই যে এখানে শূন্যের চেয়ে বড় পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। একটি সংখ্যার বর্গ তার 5 গুণের চেয়ে 6 কম, সংখ্যাটি কত হতে পারে? একটি সংখ্যার বর্গ, বলুন তো স্যার ম্যাডাম, দ্রুত ক্যালকুলেশন করে ফেলুন। ধরি সংখ্যাটি সমান এক্স, বলছে তার বর্গ, তার মানে প্রশ্ন মতে এরকম হতে পারে যে তার বর্গ এক্স স্কয়ার দিলাম, একটি সংখ্যার বর্গ তার 5 গুণের চেয়ে, সংখ্যাটি কত? এক্স, তার 5 গুণের চেয়ে 6 কম, 6 কম, 6 কম। এটা বাংলা অঙ্ক ইংরেজি করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, হোক। এই হচ্ছে অঙ্ক। একটি সংখ্যার বর্গ লিখলাম, তার 5 গুণের চেয়ে, মানে সংখ্যাটির 5 গুণের চেয়ে 6 কম। হ্যাঁ ঠিক আছে। এখন দেখুন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে মিডল টার্ম করবো। এটা মিডল টার্ম কী হয়? যেহেতু এখানে আছে তো একবারে 6 দেবো, 6-এর ভিতর একবার দিলে 5 হবে, 6 দিলে হবে 2 3, তার মানে 6 না দিয়ে আমরা 3x মাইনাস 2x প্লাস 6 যদি এটা দিই তাহলে কি হবে? 6 না দিয়ে তাহলে এই দুটো যোগ করলে হবে 3 দুগুণে 6 প্লাস, আর এটা যোগ করলে হবে, হ্যাঁ ঠিক আছে হবে। এবারে
মাইনাস থ্রি মাইনাস টু নিলে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান জিরো। এবারে হয় একবারে লিখে দিলাম, হ্যাঁ আমি এখানে কিন্তু শর্ট করছি, এক্স সমান থ্রি আর একটা আছে এক্স সমান টু, তার মানে আমাদের উত্তর হবে আছে টু থ্রি প্রথমটা। ঠিক আছে তো স্যার ম্যাডাম? আনমিউট হয়নি নাকি আমি জানি না, কেউ কথা বলছেন না। ওকে ঠিক আছে, এটা হলো, এটা হচ্ছে কি শব্দ সমস্যা। এবারে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 100, একটি সংখ্যা অন্যটির চেয়ে 2 বেশি হলে সংখ্যা দুটি কি কি হবে? দুটি সংখ্যার বর্গের, ওকে সংখ্যা দুটি কি কি হবে একটু বলুন তো স্যার ম্যাডাম। আজকে মনে হয় খাতা কলম নিয়ে বসেননি, 4:16 বাজে, খাতা কলম নিয়ে মনে হয় বসেননি। আছে কতটুকু আর দেখি। এখন আসি কোথায় আমি? এখন আসি হচ্ছে এখানে, এই তো শেষের দিকে স্যার ম্যাডাম। দুটি সংখ্যার বর্গের সমষ্টি এত, তার মানে সংখ্যা দুটি আমরা ধরে নিলাম, সংখ্যা দুটি এক্স বলছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি এত, একটি সংখ্যা অন্যটির চেয়ে 2 বেশি, তার মানে একটা যদি এক্স হয় অপরটি হবে এক্স প্লাস টু, 2 বেশি। এবারে বলছে সংখ্যা দুটির বর্গের সমষ্টি, অর্থাৎ এরকম দিতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তার হোল স্কোয়ার সমান কত? 100, এই হচ্ছে অঙ্ক। এবারে বা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। বা এবারে দেখুন এক্স স্কোয়ার দিলাম আবার এক্স স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার দিয়ে দেবো, 2x স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 4x প্লাস 4 মাইনাস 100 সমান 0, কেননা এটা আবার মনে হচ্ছে মিডল টার্ম হবে। আচ্ছা 2x স্কোয়ার প্লাস 4x এটা হচ্ছে 96 হয় ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আবার 2 যদি কমন নেওয়া যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 48, 8 দুগুণে 16, 48 সমান 0, বা এই টুটা অপর পাশে যেহেতু 0 আছে, অপর পাশে 0 আছে তো ভাগ করলে ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন পরেরটা হয়ে যাবে এরকম এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবারে এটাকে আমাদের কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কত? 648, হ্যাঁ হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস না প্লাস 8x মাইনাস 6x মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0। এটা এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কত হয়? এক্স কমন নিলে হয় প্লাস 8x, হ্যাঁ এখানে যদি এক্স কমন নেই তাহলে আছে এক্স প্লাস 8 হবে, এক্স প্লাস 8, আর এখানে আছে মাইনাস 6 কমন নিলে কি হবে? এক্স প্লাস 648 সমান 0। এবারে এখানে দেখুন এক্স প্লাস 8 আর হচ্ছে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এবারে হয় একবারে লিখে দিলাম, হ্যাঁ হয় আছে এক্স সমান মাইনাস 8 আর একটা আছে এক্স সমান 6। তাহলে এখানে বলছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি এত, 100, সংখ্যা একটির অপরটি থেকে 2 বেশি। আচ্ছা এবারে এরকম হলো, তাই না? এখন বলছে সংখ্যা দুটি কত হলে সংখ্যা দুটি কত। আচ্ছা সংখ্যা দুটি কত এটা বের করতে হলে একটা আছে কি এক্স সমান দুটি সংখ্যার বর্গের সমষ্টি, একটা হলো -8 একটা হলো 6। তাহলে -8 ধরলে আমরা অঙ্কটি ক্যালকুলেশন করে দেখি, এখানে মাইনাস নেব কি নেব না এরকম কোনো দুটি সংখ্যার বর্গের সমষ্টি এত উল্লেখ নাই, সেই জন্য আমরা ক্যালকুলেশন আগে করে দেখি। একটি সংখ্যা ধরে নিলাম হচ্ছে -8, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে -8 প্লাস 2, তার মানে হবে -6। এরকম অপশন আছে? মাইনাসের অপশন নাই, তার মানে মাইনাস অপশন না থাকলে মাইনাসটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কি হবে? একটি হবে 6 আর একটা হচ্ছে 6 প্লাস 2 অর্থাৎ 8, তার মানে আমাদের উত্তর হবে 6 এবং 8, এই যে এটা হয়েছে স্যার ম্যাডাম? ঠিক আছে, পরবর্তী অঙ্কে আমরা চলে যেতে পারি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এত সেন্টিমিটার, অন্য দুটি বাহুর অন্তর 7 সেন্টিমিটার হলে বাহু দুটি দৈর্ঘ্য কত? আচ্ছা এটা হচ্ছে এই শব্দ সমস্যার ভিতরে আছে, হ্যাঁ শব্দ সমস্যার ভিতরে, কিন্তু অঙ্কটি কি করব?
এই অঙ্ক কিন্তু ত্রিভুজের সংক্রান্ত আলোচনা করেছি, অনেক আলোচনা করেছি। আমার মনে হয় এখন পারবেন আপনারা, জাস্ট চিত্র আঁকিয়ে অঙ্কটা খুব দেখে চলে যাই। আচ্ছা বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13, এখানে আছে 13, বলছে অন্য দুটি বাহুর অন্তর 7, তার মানে একটা ধরে নিলাম এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস বা প্লাস যাই দিয়ে হবি অঙ্ক, এইটা হচ্ছে এক্স মাইনাস 7, কেননা অন্তর। এখন যোগ দিলেও হবে, বিয়োগ দিলেও হবে। আমরা একটা কাজ করি, বিয়োগ যোগ দেব। যোগ দিলে কি হয়, মাইনাস একটা ঝামেলা হতে পারে, সেজন্য যোগ দিলাম। ওখানে অন্তর যদিও বলছে তাও যোগ দিলেও সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু এখন অন্তর যখন বলছে তাহলে আমরা বিয়োগই দিই, আর কি করা। অন্তর যেহেতু যোগ নাই, তাহলে অন্তর যোগটা আনবো কেন, হয়েছে। এবারে এখানে বলছে বাহু দুটির দৈর্ঘ্য কত, অর্থাৎ পিথাগোরাসের সূত্র করতে হবে। এবারে পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান, তার মানে 13 স্কয়ার সমান এক্স স্কয়ার, এইবারে যে মাইনাসটা ঝামেলা, এক্স আগে দেব, এক্স স্কয়ার প্লাস এখানে কি এক্স মাইনাস 7 তার হোল স্কয়ার। এবারে এখানে এক্স স্কয়ার, এখানে 13 13 169, আর এখানে কি প্লাস এক্স স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, তারপরে এক্স ইন্টু তারপরে 7, তারপরে আবার কি প্লাস 7 স্কয়ার। এবারে দেখুন বা 169 সমান এক্স এক্স দুইটা এক্স, তার মানে 2x স্কয়ার। এবার এখানে হলো 7 দুগুণে 14 এক্স, এখানে হচ্ছে 49, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবারে ক্যালকুলেশন, আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে হয়ে গেল হচ্ছে 2x স্কয়ার মাইনাস 14x, তারপরে হচ্ছে এটা এই পাশে নিয়ে আসলে কত হয় 169 ভিতরে, হ্যাঁ 169 ভিতরে, 169 ভিতরে যদি আমরা 6 বাদ দিই, হ্যাঁ এখানে 69 আছে না, এই 69 ভিতরে যদি একবারে 49 বাদ দেব, এটা রাখলাম, তাহলে মাইনাস 169 আর প্লাস 70, ঠিক আছে তো, এটা সমান 0। 2x স্কয়ার মাইনাস 14x মাইনাস, এটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা কাটলে হয় হচ্ছে 0, আর এটা হচ্ছে কত 2, আর এটা হচ্ছে 1, 120। 120কে আবার আমরা 2 কমন নেই, হ্যাঁ একটা ঝামেলা দূর করি, তাহলে 2 কমন নিলে এটা হচ্ছে 60 60 120, তার মানে 60 হচ্ছে সমান 0। তাহলে আমাদের সমীকরণটি হয়ে গেল এরকম যে এক্স স্কয়ার মাইনাস 7x মাইনাস 60 সমান 0। এখন এখানে বলছে বাহু দুটির দৈর্ঘ্য কত। আচ্ছা, এখানে এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে দেখি, ফিনিশিং মারি ক্যালকুলেশন, বা ক্যালকুলেশন করলে কি হয়, 7 আছে তাই না, এখানে 7 আছে, তাহলে 60, আমার অঙ্ক হচ্ছে 60, ঠিক আছে নাকি বলবেন ম্যাডাম স্যার। আচ্ছা, দুটোই মাইনাস, তার মানে এখানে 7 আছে, 60কে ভাঙলে 7 কি করে হয়, 5 12 60, 5 12 60, হ্যাঁ 5 আর 12 দিলে হচ্ছে, বা এক্স স্কয়ার 5 12 60, তার মানে 12x মাইনাস প্লাস 7x মাইনাস 60 সমান 0। আচ্ছা, 5 12 60, 5 12 60, ঠিক আছে তো। এবারে দেখি, বা x কমন নিলে x মাইনাস 12 প্লাস 5 কমন নিলে হয় x মাইনাস 5 12 60 সমান 0, বা x মাইনাস 12 একটি, আর একটি আছে x প্লাস 5, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে এটা সমান 0, তাই না। তাহলে হয় দেব হচ্ছে কত, x সমান 12, আর একটা কাছে x সমান -5। ত্রিভুজের ক্ষেত্রে কখনো মাইনাস হয় না, এটা মাথায় রাখতে হবে। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে মাইনাস হয় না, সুতরাং আমরা একটা মাইনাসটা বাদ দিয়ে দেবো, তার মানে আমাদের উত্তর হচ্ছে x সমান 12, হ্যাঁ। এইবারে 12 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে কি, এখানে হচ্ছে 12, এখানে হবে হচ্ছে কত 12, আর এই জায়গাটা হবে হচ্ছে 12 মাইনাস 7 সমান 5, তার মানে আমাদের উত্তর হচ্ছে 5 আর 12 আছে, এই যেটা একটু জটিল, কিন্তু চেষ্টা করতে হবে সংক্ষিপ্ত আকারে।
এই জাতীয় অঙ্ক যখন করবেন তখন এই যে দেখবেন অপশন দেখবেন। আমি যে এত বড় অঙ্ক করলাম, বলেন তো এত বড় অঙ্ক করা লাগে? লাগে না। কেন লাগে না? আমি আগেই বলেছি যে কয়েকটা 4টা জিনিস, 4টা একটা দিয়েছিলাম, আমি মুখস্থ করে ফেলবেন। একটা 13 হলো, একটা 5 আর একটা 12 বলেছিলাম না, মনে আছে? যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান কত যেন 5 স্কয়ার। আরেকটা দিয়েছিলাম 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান কত 10 স্কয়ার। আরেকটা দিয়েছিলাম হচ্ছে 5 স্কয়ার প্লাস কি দিয়েছিলাম 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 13 স্কয়ার। আরেকটা দিয়েছিলাম হচ্ছে কত কত 8 স্কয়ার প্লাস কত 13 স্কয়ার না 17 স্কয়ার, 8 স্কয়ার প্লাস 13 স্কয়ার হবে 13 স্কয়ার সমান 17 স্কয়ার। এই যে 4টি মনে রাখলে অঙ্ক হয়ে যাবে। এত একদম দেখার সাথে সাথে অঙ্ক হয়ে যাবে যে 5 আর 12, এত ক্যালকুলেশন কিচ্ছু করা লাগবে না। কিন্তু আমি অঙ্কটা আসলে হয় কিভাবে সেটা দেখালাম। এইটাও একটি জানার বিষয় যে ত্রিভুজের ক্ষেত্রে কখনো মাইনাস হবে না, কেননা ত্রিভুজের বাহু কি কখনো মাইনাস হতে পারে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানে অঙ্ক দশক স্থানে অঙ্কের চেয়ে 3 বেশি। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট মানেটা কি? আমরা ধরে নিলাম একটা অঙ্ক 73, একটা অঙ্ক ধরে নিলাম 73, 2 অঙ্ক। একক স্থানে অঙ্ক হচ্ছে এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে কি তো দশক স্থানে অঙ্ক। প্রথম দিন বলেছিলাম। তার মানে এখন আমার এখানে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার 2 অঙ্ক 1 2 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক যত হবে দশক স্থানে অঙ্কের চেয়ে 3 বেশি। তার মানে আমরা যদি একটি অঙ্কটি ধরি 3 বেশি, আমরা ক্যালকুলেশন করছি না, আইডিয়া করছি যে একটা সাথে একটা 3 বেশি। তার মানে আমি যদি এখানে 7 ধরি, তার সাথে এ যদি 3 বেশি হয় তাহলে এটা হচ্ছে 4। তাহলে কত হবে? একটি অঙ্ক অপরটির চেয়ে 3 বেশি। তার মানে একটি অঙ্কর একক স্থানে অঙ্ক দশক স্থানে অঙ্কের চেয়ে 3 বেশি। হ্যাঁ, ঠিক আছে। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 15 কম হলে সংখ্যাটি কত? আচ্ছা, এবারে আমরা বলছি সংখ্যাটি কত। এখানে কিন্তু 47 একটা হয়ে গেছে, বুঝছেন? আমি আন্দাজে বসিয়ে 47 হয়েছে। আর কি এরকম দুইটা যোগ করলে, একক স্থানে অঙ্ক এবং দশক স্থানে অঙ্ক, এই দুইটা যোগ করলে এরকম হবে 3 পার্থক্য দিয়ে যোগ করলে কি একটা 24 হতে পারে? 24, 3 যদি পার্থক্য হয়। আচ্ছা, আমরা অঙ্কটি করে দেখি আগে। অঙ্ক আমরা অলরেডি মনে হচ্ছে পেয়ে গেছি, আগে দেখি। পেয়ে গেলেও এটি জিনিসটা বললাম যে এরকম হয়। এবারে আমরা ক্যালকুলেশন করি যে এখানে ধরি যে দশক, ধরি দশক স্থানীয় অঙ্ক সমান এক্স, আর একক স্থানীয় অঙ্ক সমান। এইবার বলছে যে দশক একক স্থানীয় অঙ্ক ওর চেয়ে কত, এক্স এর চেয়ে কত 3 বেশি। তার মানে এক্স ধরবো আমরা, 3 ধরবো আমরা, এখানে 3 বেশি হয়েছে। তো একটি সংখ্যার একক স্থানে অঙ্ক দশক স্থানে অঙ্কের চেয়ে 3 বেশি। আচ্ছা, হলো। এবারে সংখ্যাটি বসানোই হচ্ছে ঝামেলা। এই সংখ্যাটি কত? অনেক সময় আসতে পারে সংখ্যাটি কত। এখানে কি আসছে? সংখ্যাটি কতই বলছে। হ্যাঁ, সংখ্যাটি কত। এবারে সংখ্যাটি হবে হচ্ছে একক স্থানের অঙ্ক কত, এটা না, x প্লাস 3। একক স্থানের অঙ্কের সাথে গুণ হবে 1, আর দশক স্থানের অঙ্কের সাথে যোগ দশক স্থানের অঙ্কের সাথে গুণ হবে 10। যেহেতু উপরে 10 ধরেছি, 10x হয়েছে। এই জিনিসটাই বোঝা ঝামেলা যে আমরা একক স্থানে অঙ্কের সাথে 1 গুণ করব, দশক স্থানে অঙ্কের সাথে 10 গুণ করব। কেন? এই যে এখানে দেখুন, এখানে 1 আর এখানে কি 4 0, দেখেন তো এখানে 10 গুণ করে নি, এই জন্য আমরা এখানেও 10 গুণ করব। এবারে যদি আমরা বলি সংখ্যাটি কত, এই যে এটাই হচ্ছে সংখ্যাটি। এখন এই x এর মান বের করলে সংখ্যাটি বের হয়ে যাবে। এবারে বলছে কি যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 15 কম। এবারে গুণফল প্রশ্ন মতে দিই। প্রশ্ন মতে অঙ্কদ্বয়ের গুণফলটা কি? এটা না, তাহলে x ইন্টু এক্স প্লাস 3 বলছে সংখ্যাটির চেয়ে কত কম। অঙ্কদ্বয়ের গুণফল এত, সংখ্যাটির চেয়ে 15 কম। তার মানে এখন আমরা সংখ্যাটি লিখব x প্লাস 3 প্লাস 10x। এই জায়গাটা আবার বাংলায় হয়েছে 10x। হ্যাঁ, হয়েছে 10x। এর থেকে আবার আমরা বিয়োগ করব, 15, যেহেতু বলছে 15 কম। এই সংখ্যাটি এখন বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 15 কম। তার মানে এটা হচ্ছে সংখ্যাটি, এর ভিতর থেকে 15 বাদ দিলে অঙ্কদ্বয়ের গুণফল হবে। বুঝতে পারলাম? এবার
এবার আমরা ক্যালকুলেশন করব। যোগ 12 সমান 0। এবার ঠিক আছে তো? এবারে 6 দুগুণে 12, হ্যাঁ 12 হলে কত হচ্ছে উত্তর? সমস্যা তো এটাই, বাংলা লিখতে গিয়েই তো অঙ্ক কোথায় যে কি হচ্ছে। আচ্ছা এবার হয়েছে তাই না? এই জায়গাটা মানটা যদি এখন বসাই তাহলে 6 যোগ 3 যোগ এত যোগ 6, তাহলে 6×60, ঠিক আছে 6×60 আর সাথে 67, একটা আছে 67 আর হ্যাঁ আর এই পাশে আছে 2 2 তাই না, এখানে 10 10 ইন্টু 2 তার মানে 20 25 25। আচ্ছা এবার ক্যালকুলেশন ঠিক আছে? এবার ঠিক আছে। হ্যাঁ এবারে গড় আছে, গড় অঙ্ক মনে হয় পারবেন স্যার ম্যাডাম, আর মনে হয় আজকে ক্লাস না নেয় ভালো, কেননা অঙ্ক করতে গেলে এখন ভুলই হবে সম্ভবত। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত আগে বিজোড় সংখ্যাগুলো আমাদেরকে বের করে নিতে হবে। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো কত? 1 3 5, তারপর কত 7 9 11 13, তারপরে আছে 13 14 15 16 17 আর আছে কত 19। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়, অতএব গড় 1 2 3 4 5 6 7 8 9 10, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19, খাঁটি বাংলা। এত হচ্ছে কত হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 10, যা হবে তাই উত্তর। হ্যাঁ এটা 5টি সংখ্যার গড় 50, যদি প্রথম 4টি সংখ্যার যোগফল 190 হয় তবে পঞ্চম সংখ্যাটি কত? আচ্ছা এটা সংক্ষিপ্ত আকারে আমরা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে 5টি সংখ্যার সমষ্টি বের করে নেব আমরা। সমষ্টি হচ্ছে 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 5 গুণ 5 সমান 5 5 25, 5 গুণ এখানে 50 এত সমান 5 5 25 হয়েছে। এবারে 5টি সংখ্যা আমরা পেয়েছি 250, এবারে বলছে 4টি সংখ্যার যোগফল, অতএব পঞ্চম সংখ্যাটি আমরা পেয়ে যাব। পঞ্চম সংখ্যাটি হচ্ছে 5টি থেকে 250 থেকে কত বিয়োগ করব? এই যে 190, তাহলে এটা বিয়োগ করলে কত 0, আর এটা হচ্ছে কত 15-এর ভিতরে 9 দিলে 6 60 হয়েছে তো। এই ওকে এটিও হয়ে গেল। এই যে তো অঙ্ক অনেক গড়, তো গড় চলে আসবে। 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর, 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর, একজন শিক্ষক যুক্ত হয় তাদের গড় হয়ে 1 বছর বেড়ে গেল, শিক্ষকের বয়স কত? আচ্ছা এখানে 10 জন লিখি, 10 জন ছাত্রের বয়সের সমষ্টি দিয়ে দিলাম একবারে। বয়সের সমষ্টি হচ্ছে 15 গুণ 10 সমান 150। 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর। আচ্ছা ঠিক আছে, এবারে একজন শিক্ষক যুক্ত হয় তাদের গড় বয়স 1 বছর বেড়ে গেল। আচ্ছা এবারে শিক্ষক যুক্ত হয়, একজন শিক্ষক যুক্ত হয় বয়স হবে, আচ্ছা বয়স গড় বেড়ে গেল, বয়স হবে না, বয়সের গড় হয়, গড় বয়স কত 15 যোগ 1, তাহলে কত হলো 16। আচ্ছা এবারে জন হয়ে যাবে কিন্তু 11 জন, তার মানে 10 যোগ 11, এই জায়গাটাই যুক্ত করার দরকার ছিল। হ্যাঁ 10 যোগ 11 এই এত সমান 11 জন, 11 জনের গড় বয়স 16 বছর, অতএব 11 জনের বয়সের যোগফল। আচ্ছা এখানে একটা কথা বলি, হ্যাঁ স্যার ম্যাডাম, এই যে গড়ে ডট ডট দিতে হয় না, হ্যাঁ সেজন্য। আচ্ছা 15 16 গুণ কত, আমরা এখানে 11 পেয়েছি। এবারে 16 আর 11 করতে হবে, 16 আর 11 গুণ করতে হবে, গুণ করে যা হবে সেটা হচ্ছে 16 জনের হবে। 16 11, তাহলে 16 16 16 7 1 176। 76 ঠিক আছে না একটু বলবেন, কমেন্টস করবেন। আমার এই মাইক হচ্ছে চার্জ নাই, বন্ধ হয়ে গেছে, কমেন্টস করে জানাবেন। হ্যাঁ ঠিক আছে নাকি? 176।
আচ্ছা এবারে আমরা ওই 176 ভিতর থেকে 50 বাদ দিলাম, তার মানে হচ্ছে বলছে কত শিক্ষকের বয়স। এবার শিক্ষকের বয়স 176 থেকে 150 সমান কত 26 বছর আছে তো মনে হচ্ছে। এই হলো এইভাবে বয়সগুলো, এটা কিন্তু অনেক বড় করে করা হলো, এত বড় প্রয়োজন নেই, সংক্ষিপ্ত আকারে করে ফেলবেন আপনি। এত দ্বারা এত গুণ করলে হয় কত, 15কে 10 দ্বারা গুণ করলে হয় 150, এটা মনে মনে রেখে দেবেন 150। এবারে একজন যোগ করলে হয় 11, একজন এখানে যেহেতু বলছে গড় বয়স, কি বলছে তাদের গড় বয়স 1 বছর বেড়ে যায়। আচ্ছা গড় বয়স 1 বছর বেড়ে গেলে 15 ছেলে 16 হবে, তাহলে 11 দ্বারা 16-এর সাথে গুণ করে বিয়োগ করে দিলে অঙ্ক শেষ, এত ক্যালকুলেশন করা লাগে না। এবারে 4টি ক্রমিক সংখ্যার গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 5টি ক্রমিক সংখ্যার, তার মানে একটি হচ্ছে এক্স, আরেকটি হচ্ছে x+1, আরেকটি হচ্ছে x+2, আরেকটি হচ্ছে x+3, আরেকটি হচ্ছে x+4। বলছে 5টি ক্রমিক সংখ্যার গড় 1 2 3 4 5 হয়ে গেল। এখন বলছে এদের গড়, তাহলে আমরা এই যে এখানে কমাগুলো না দিয়ে যদি সব একবারে যোগ দিতাম তাহলে একবারেই হয়ে যেত x+3 প্লাস x+4। এতকে আমরা যোগ করবো কত যায়, এখানে 5টি ক্রমিক সংখ্যার গড় বলেছে, 5টি, তার মানে আচ্ছা এখানে আবার গড় বলেছে, গড় হচ্ছে 5 সমান একবারে কত 10, 5টি ক্রমিক সংখ্যার গড় এত। এটা হয়েছে, ঠিক আছে স্যার ম্যাডাম, এটাই হবে। এখন এটা ক্যালকুলেশন করে যা হবে সেটাই উত্তর। এবারে পরপর 3টি সংখ্যার গড় যদি 20 হয় তবে সংখ্যা 3টির যোগফল কত? পরপর 3টি সংখ্যার গড় যদি 20 হয়, আচ্ছা এটাও এরকম ধরে নেবেন, এক্স একটি সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস, পরপর 3টি সংখ্যার গড়। আচ্ছা সংখ্যা 3টি, পরপর 3টি সংখ্যার গড় যদি 20 হয় তবে সংখ্যা 3টির যোগফল কত? আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, পরপর 3টি সংখ্যার গড়, সংখ্যা 3টির সমষ্টি তো 60 আমরা পেয়ে যাচ্ছি তাই না, 60, তবে সংখ্যা 3টির যোগফল কত? হ্যাঁ 60, একবার উত্তরই 60, এবার করা লাগবে না যেহেতু পরপর 3টি সংখ্যার গড় বলছে। আচ্ছা তারপরেও একটু করি, পরপর 3টি সংখ্যা বলেছে তো, এবারে x+1 প্লাস x+2 বাই 3 সমান 60, গড় যদি হয় 20, গড় যদি হয় 20, হ্যাঁ এটা ক্যালকুলেশন করে উত্তর যা হবে। হ্যাঁ প্রশ্ন মতে যেহেতু বলছে যে এখানে কত, পরপর 3টি সংখ্যার গড়, পরপর 3টি সংখ্যা বলতে এক এক করে যোগ হবে, এটা হয়ে গেল। এবার এটা ক্যালকুলেশন করে যা হয় সেটাই উত্তর। 4টি সংখ্যার গড়, এই অঙ্কগুলো এখন পেরে যাবেন ম্যাডাম, স্যার ম্যাডাম এগুলো পারবেন, আমি আজকে আর অঙ্ক করছি না। ঠিক আছে, ভালো থাকবেন, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আবার।